অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে, এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে, বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন, আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স, এটাতে মানুষের যদি বিশ্বাস না থাকে, তাইলে হবে কি, আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না। আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ, ভালো সুযোগ তো হইতে পারে না। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয়, তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয়। এটা তো আমাদের যে পুলিশের অফিসাররা আরও ভালো বুঝেন। সুতরাং আমি মনে করি যে এটা যদি বুঝে থাকেন, তাহলে অন্তত তারা এই ব্যবস্থা করবে। অবৈধভাবে আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে। তারা বছরে 2017 সাল থেকে 10.2 বিলিয়ন অর্থাৎ 10,200 কোটি টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম আসে টুরিস্ট ভিসায় এসে এখানে এমপ্লয়মেন্ট নেয় এবং ট্যাক্স ভ্যাট দেয় না। বাংলাদেশে 12% যে বেকার সমস্যা রয়েছে, এর ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত। দেখুন, আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। উচ্চশিক্ষিতর ভিতরে 12% বেকার সমস্যা বর্তমানে বহাল রয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশে 10 থেকে 15 লক্ষ বিদেশিরা অবৈধভাবে আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে। আমাদের দেশের সন্তানরা চাকরি পাচ্ছে না, তারা ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে চাকরির খোঁজে মৃত্যুবরণ করছে। সেই ক্ষেত্রে এই অবৈধ 10 থেকে 15 লক্ষ অবৈধ বিদেশিরা আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে। আমাদের সন্তানেরা, এই দেশের সন্তানেরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। আমরা বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে নয়, কিন্তু অবৈধভাবে বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে। তারা বছরে 2017 সাল থেকে 10.2 বিলিয়ন অর্থাৎ 10,200 কোটি টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স এবং ভ্যাট দিচ্ছে না। আমরা সরকারের যে কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদের ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করেছি এবং আমরা তদন্ত চেয়েছি যে যারা অবৈধভাবে কাজ করছে, 4টা আইন ভায়োলেট করছে: ফরেনার্স কন্ট্রোল অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্ট। এই আইনগুলো ভায়োলেট করছে। সেই আইনের প্রভিশন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তদন্ত চেয়েছি এবং ইনঅ্যাকশনকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমাদের এখানে 4 জন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, একজন বুয়েটের, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 2 জন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের, তারা চ্যালেঞ্জ করেছে তারা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। অ্যাকর্ডিংলি বাংলাদেশে 12% যে বেকার সমস্যা রয়েছে, এর ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত। তারা আমাদের দেশের যোগ্যতা অনুযায়ী তারা যেহেতু চাকরি পাচ্ছে না, চাকরি বাজার যেহেতু বিদেশিরা অবৈধভাবে দখল করে আছে, সেই জন্য জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের সন্তানদের স্বার্থে আমাদের এই রিট করার প্রয়োজনীয়তা হয়েছে। সে যোগ্য লোক নিয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে তাদের বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। আমরা শুরুতেই বলেছি, কোনো বিদেশিদের এখানে এমপ্লয়মেন্টের আমরা সেটা বিপক্ষে না। যোগ্য লোক রাখতে পারে, এক্সপার্টাইজ প্রয়োজন হতে পারে, কিন্তু সে বৈধভাবে আসবে, বৈধভাবে সরকারকে ট্যাক্স দেবে, ভ্যাট দেবে, তারপর চাকরি করবে। কিন্তু এখানে ম্যাক্সিমাম আসে টুরিস্ট ভিসায় এসে এখানে এমপ্লয়মেন্ট নেয় এবং ট্যাক্স ভ্যাট দেয় না।
আর এখানে এই কথাটা সর্বাঙ্গে সত্য না যে আমাদের একদম এক্সপার্ট নাই। ইয়েস, দুই একজন এক্সপার্টের প্রয়োজন হতে পারে, কিন্তু সেইটাও তো যদি তারা কর্তৃপক্ষের সাথে আলাপ করে, আমাদের ইউনিভার্সিটিগুলো সেইগুলো তারা খেয়াল করবে, সেইগুলো তারা দেখবে যে সেই প্রশিক্ষণ তাদেরকে দিবে। কিন্তু মূল ইস্যুটা হলো যে অবৈধভাবে আপনি কাজ করতে পারবেন না, এইখানে সরকারের দায়িত্ব রয়েছে। আপনি কাজ করবেন বৈধভাবে, সেইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব রয়েছে কাজ করার। আমরা এই রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থনৈতিক বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এনআরবি চেয়ারম্যান, সংশ্লিষ্ট সকলকে আমরা পক্ষ করেছি। ম্যাক্সিমাম গার্মেন্টস এবং আইটিতে, আপনি জানেন আমরা এখানে একজন আমরা নাম ধরে বলতে পারি যে লক্ষ লক্ষ ডলার এখান থেকে নিয়ে যাচ্ছে, যে কোনো ট্যাক্স বার দিচ্ছে না। এমনকি সকালবেলা আসে এখানে পেশেন্ট থেকে সন্ধ্যার সময় লাস্ট ফ্লাইটে চলে যায়, কোনো ট্যাক্স বার ব্যাগ ভরে ডলার নিয়ে যায়। এবং এই যে ডলার সংকট সৃষ্টি হয়েছে, এর অন্যতম কারণ হলো এই 10 লক্ষের অধিক অবৈধ বিদেশি যে আমাদের এখানে বিদেশি নাগরিক কাজ করছে, এইটা একটা অন্যতম কারণ এই ডলার সংকট। আমরা ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করেছি এবং একটা পরিপূর্ণ তদন্ত চেয়েছি, এবং আইনের যে প্রভিশনস আছে সেই প্রভিশন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করেছি। মতান্তর এটা পরিপূর্ণ ডাটা কারো কাছে নাই। কালকে একজন ইউনিভার্সিটি টিচার দাবি করেছে 26 লক্ষ। আপনারা দেখেন সেটা সোশ্যাল মিডিয়ায় আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একটা সোশ্যাল মুভমেন্ট শুরু হয়েছে অবৈধ বিদেশি খাত আন্দোলন। তাদের পক্ষ থেকে আমি সেই আন্দোলনের সাথে জড়িত রয়েছি। আমরা বিভিন্ন সংস্থায় চিঠি লিখেছি, গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনার ইন্ডিয়ান হাই কমিশন, শ্রীলঙ্কার হাই কমিশন, যে আপনারা যে ভিসা থাকবে, কেউ যদি ট্যুরিস্ট ভিসা আসে সেখানে একটা স্ট্যাম্প থাকবে এমপ্লয়মেন্ট প্রহিবিটেড। সেইগুলা যেটা তাদের করণীয়, অবৈধ কোনো নাগরিক থাকলে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, একটা ডিটেনশন সেন্টার থাকার কথা, তার কোনো কিছু কর্তৃপক্ষ যার উপরে দায়িত্ব বর্তায়, মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা করছে না। সেই ইলেকশনকে আমরা চ্যালেঞ্জ করেছি। শুনলাম পয়সা থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে, আর ছোড়া হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। ও ছেলে মেয়ে যেখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসি, তখন থাকতে হয়েছে থাকবে, আর নয়তো বাপ মা আছে সেখানে চলে যাবে। বিয়ের সাথে ঘটনার ভিতরে আমি ছিলাম না, আর আমি জানিও না। আমার বিয়ের 1-1.5 বছর পর আমার বাবা ভালোভাবেই সব কিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে। তারপরে ওর নামে একটা মামলা দিয়েছিল, দেওয়ার পরে ওখানে আর তার 2-3 দিন পরে মামলা, মানে কেন্দ্রে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে, সে অবস্থায় একটা আঙ্কেলকে পাইছে, সেই মামলা ওর নামে দিছে, অ্যান্ড 6 নাম্বারে দিছে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না কি করছে ওপর আল্লাহ জানে, আর ও জানে। ওর ওইখান থেকে ডাকাতি মামলা দিছিল আমি। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে, পরে ওই মামলাটা দিয়ে ও ঘরে ঘুমাচ্ছে, টিপে এসে ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে বাসায় আসছে পুরো যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ও যাবে না, পুরো যেদিনকে 6 মাস ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে, অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই, হ্যাঁ, বাসায় হঠাৎ করে টিভি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। সর্বশেষ এখন তো শুনতেছি, এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছি, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ড কথা হয়েছে, এটা মনে নাই, 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমার দেখে শুনে থাকবো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ও নাম্বারতে কল দিয়েছে, কোন নাম্বারটা এটা আমার খেয়াল নেই। ভারতে গেছে ওইটা বলে নেই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নেই, ওইটা বলছি। কোথায় আছে আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডকে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকেই, অনেক মায়ের মতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না।
আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়। ভাই মারামারি গ্যাঞ্জাম সে কিছুই করতো না, সে রঙের কাজ করত। আমাদের এলাকায় কিছু ছেলে পেলে আছে, সবাই একসাথে রঙের কাজ টাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হঠাৎ করে একটা গ্রাম্য একটা গ্যাঞ্জাম হয়েছিল, তারপরে সেই গ্যাঞ্জামে জড়াই গেছিল। জড়াই যাওয়ার পরে আর কি সবাই জড়াইছিলাম আমরা এলাকার 96 জন আসামি দিয়েছিল। দেওয়ার পরে সেখানে একটা মামলা খাইছিল, তারপরে সে জেল খাটিছিল। জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল। ডাকাতি মামলায় আসলে জড়িত ছিল কিনা আমরা কেউ জানি না, কিন্তু মামলা সে খাইছিল। তারা এখান থেকে নিয়ে গেছিল, প্রশাসনের লোকে নিয়ে যায় তারে আর কি করেছিল। তারপরে থেকে ওইখান থেকে আসার পরে সে আর একটা আবার গ্যাঞ্জামে জড়াই যায়। যাওয়ার পরে সে নিরুদ্দেশ, এখান থেকে নিরুদ্দেশ গত প্রায় আপনার 1 বছর যাবৎ। তার বাসার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তো সে যে ঘটনাটা আমরা দেখছি আসলে টিভিতে, যে এমপি মার্ডার, তো এখানে যারা যারা আসামি আছে আসলে আমাদের ধারণার বাইরে যে এর মতো ছেলে তাদের দ্বারে যাইতে পারবে কিনা আমাদের সন্দেহ না। যেহেতু একটা লোকের সাথে গেলে তার মতো হওয়া লাগে, এর তো কিছুই নাই, দিন আনে দিন খাই, না কাজে গেলে সংসার চলে না। সে তাদের মতো এরকম যায় আপনার 1 লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকবে, তাদের সাথে এর অবাস্তব। এখন যাও, আমরা তো টিভিতে দেখছি যে সে তারে ধরছে, এই করেছে। এখন প্রশাসনের লোক আছে, তারা তদন্ত করুক, করে সুষ্ঠু বিচার তারা করবে, সমস্যা নেই। এটা আমাদের আমাদের এলাকাবাসী ভাইপো পরিচয়, মানে আমাদের সামনে এখনো পর্যন্ত কোনো অকাজ দেখিনি। তার মাঝে এই যে মানে আমাদের এখানে একটা চেয়ারম্যান জ্ঞান হয়েছিল, সেখান থেকে মনে করেন জ্ঞান হওয়ার পরে তার নামে কেস হওয়ার পরে সে মনে করে এলাকা ছাড়া হয়ে গেছিল। এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে যিনি তার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে। আমাদের মনে হয় না যে মানে সে হয়তো আছে। তাও বলতেছি যদি থাকেও থাকে তা আইনের বিষয়ে তার যে শাস্তি হবে হোক। আর এর পরবর্তী যারা আছে তো তাদের বিষয়টা যেন হয়, এটা আমাদের পক্ষ থেকে এটি আমরা জানাচ্ছি। আপনারা জানেন যে আগে ইনকোয়ারি শুরু হয়েছে। দুদকের একটা প্রসেস আছে যে যখন কারো বিরুদ্ধে ইনকোয়ারি শুরু করে, ইনকোয়ারি চলাকালীন সময়ে তারা অ্যান্টি কারাপশন কমিশন যে বিধিমালা আছে, বিধিমালার 18 ধারা আর মানি লন্ডারিং আইনের 14 ধারা, এই 2টা ধারায় তারা আবেদন করতে পারে অ্যাটাচমেন্ট এবং ফ্রিজের জন্য। অ্যাটাচমেন্ট করা হয় যেগুলি স্থাবর সম্পত্তি, দলিল যেগুলি করেছেন সেগুলি অ্যাটাচমেন্ট করেছে, আর ব্যাংক অ্যাকাউন্টে 33টা বলেছেন সেগুলি ফ্রিজ করেছে। তো ওখানে এই সম্পত্তির যে তালিকাটা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট যেগুলি আসছে সেগুলি কোনোটা ওনার নামে, ওনার কোম্পানির নামে আছে, তারপরে ওনার মেয়ের নামে আছে দেখলাম। তো ওটা কালকে আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে এটা অ্যাটাচ করেছে এবং ফ্রিজ করেছে, আদেশ দিয়েছে আদালত। তো এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হচ্ছে মানি লন্ডারিং আইনে আপিল করতে হয়, আর দুদক আইনে আপিলের সুযোগ নেই, রিট করতে হয়। যে এটার বিরুদ্ধে যদি আমরা আসতে চাই তাহলে রিটে আসতে পারবো, যে দুটো একসাথে হয়েছে। তো মাত্র তো হলো, আজকে কালকে আসে, আমরা দেখি এটা চিন্তা করে কি করব। আর হলো ওখানে দুদক যে কাজটা করে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যার সম্পদ এভাবে ফ্রিজ করা হচ্ছে বা অ্যাটাচ করা হচ্ছে তাকে একটা শোকজ দিলে ভালো হয়, যে তাকে অন্তত তার জবাব দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এটা অবৈধ উপায়ে অর্জিত বা ওনার ইনকামের সাথে ডিসপ্রপোর্শনে বলতেছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু এই যে অভিযোগগুলি তার বিরুদ্ধে আসতেছে সেটার জাস্টিফিকেশন কিন্তু কম। এমনও হতে পারে যে হ্যাঁ, ওনার অনেকেরই চাকরি করলেও তার পৈতৃক সম্পত্তি থাকতে পারে, তার অন্য যে কোনো সোর্স থেকে তার ইনকাম থাকতে পারে। তো ডেফিনেটলি একজন মানুষের বিরুদ্ধে যখন আইনি প্রক্রিয়াতে যাবেন তখন আইনের মৌলিক প্রিন্সিপাল হচ্ছে যে তার ডিফেন্সটা আগে শোনা উচিত। আমরা কিন্তু ওনার কোনো ডিফেন্স এখন পর্যন্ত শুনতে পারি নাই বা কোথাও উনি দিতে পারেন নাই। আমি ওনার পক্ষে যখন দুদক ইনকোয়ারি শুরু করেছে তারপরে একটা রিট পিটিশন দায়ের করেছিল, সেটাই আমি দাঁড়িয়েছিলাম ওনার পক্ষে, এবং সেখানে আদালত কিন্তু কোনো আদেশ দেন নাই। শুধু এটুকু বলেছেন যে আমরা এটা অবজারভেশনে রাখবো দুদক কোন প্রক্রিয়া কাজ করছে। তো দুদক যে প্রক্রিয়া কাজ করে যাচ্ছে সেটা তার প্রক্রিয়া, আর যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং যার বিরুদ্ধে দুদক অ্যাকশনগুলিতে যাচ্ছে তারও আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে, সে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হবে। ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে মোটামুটি ওনার টাকা পয়সা লেনদেন ওঠানো একদম বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে ওনার দৈনন্দিন জীবনে যাপন করাটাও তো একটা কষ্টের কারণ। দেখুন,
অ্যাকাউন্ট ফ্রিজ হলে যে দৈনন্দিন জীবনযাপন কষ্টের কারণ হবে তা না, একটা মানুষের সাংসারিক খরচ আর কত থাকে, নিশ্চয়ই তার অন্য সোর্স থাকবে। আর দ্বিতীয়ত এইসব ক্ষেত্রে আমরা বহু আগে থেকে এগুলি আমরা করেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে যদি এরকম হয় তাহলে অবশ্যই তার এর জন্য আমরা তো পুরো অর্ডারটার বিরুদ্ধেই যাব। তারপরেও অ্যাকাউন্টগুলি যেগুলি অপারেটিং অ্যাকাউন্ট, নট ফর দৈনন্দিন জীবনযাপন, কারো যদি রানিং বিজনেস থাকে তাহলে ব্যবসাগুলি চালু করার জন্য, তারপর খুব ইমার্জেন্সি অ্যাকাউন্ট যদি থাকে সেগুলি খুলে দেওয়ার জন্য, ন্যূনতম সবগুলো যদি নাও খোলে তাহলে ব্যবসা রানিং বা তার দৈনন্দিন জীবনযাপন সহ অন্য অন্য প্রয়োজনের খাতিরে কিন্তু অ্যাকাউন্টগুলি কোর্ট অনেক সময় খুলে দিয়ে থাকে। আদেশটা দেখিনি, আমি আবেদনটা দেখেছি। আবেদনের উপরেই আদেশটা হয়। তো মানে এরকম কি আইনি গেরা বলে জটিল গেরা বলে পড়ে দিলেন কিনা? এটা আইনি জটিল গেরাকল আমি বলবো, এভাবে বলবো না। হ্যাঁ, ডেফিনেটলি একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যাচ্ছেন এবং একজনের সম্পত্তি অ্যাটাচমেন্ট এবং ফ্রিজ করা ডেফিনেটলি তার এগেনস্টে খুবই টাফ বিষয়। এটা আমি বলবো খুবই টাফ বিষয়। এবং যেভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলি আনা হচ্ছে এবং আপনারাও মিডিয়াতে যেভাবে প্রচার করছেন তাতে করে তার জন্য ডেফিনেটলি একটা কঠিন প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপনার কি মনে হয় কোনো একটা গোষ্ঠী কাউকে এই ধরনের ঘটনাগুলো দ্রুত একেবারে করা উচিত, অত্যন্ত দ্রুত? এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য না করি, এই জন্য যে ডেফিনেটলি কোনো গোষ্ঠী থাকতে পারে, বাট যেহেতু এটা আইনি প্রক্রিয়া, আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, কারণ আইনে তার ডিফেন্স দেওয়ার অনেক সুযোগ রয়ে গেছে। আগামী সপ্তাহে আপনারা কি আবেদন করছেন? আমরা আশা করি আগামী সপ্তাহে সেটাকে হাইকোর্টে হবে নাকি? অবশ্যই হাইকোর্টে, অবশ্যই রিট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কি ব্যাগগুলো খুলে যাবেন নাকি পুরো আমরা পুরো প্রক্রিয়াটাই যেভাবে অ্যাটাচমেন্ট করা হয়েছে সেটাকেই চ্যালেঞ্জ করার চিন্তা করছি। আমি এখনো ওনার সাথে ওইভাবে কথা বলি নাই, আমরা একটা আলোচনা করে তারপর সিদ্ধান্তে যাবো। স্মার্ট আইজিপি ছিল, যখন উনি ছিলেন বিষয় ছিল, তার বিরুদ্ধে এমন অভিযোগ এসে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়াটা দ্রুততা এত ক্ষিপ্রতার সহিত করছেন কিনা? ডেফিনেটলি উনি খুবই স্মার্ট পুলিশ অফিসার ছিলেন এবং দক্ষ পুলিশ অফিসার ছিলেন। উনি, আমি বলবো যে আইজিপি হিসাবে অত্যন্ত সুনামের সাথে উনি কাজ করেছেন এবং এখন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, উনি ভেঙে পড়ার মানুষ না, উনি আইনি প্রক্রিয়া এটাকে মোকাবেলা করে দেবেন। আইন সবার জন্য সমান, রাষ্ট্রের জন্য যেরকম আইনের প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে, দুদক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে তার একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। একজন, উনি তো খুব সাধারণ নাগরিক হলেও যেহেতু একটা পোর্টফোলিও উনি ব্যবহার করেছেন, একটা পোর্টফোলিওতে উনি ছিলেন, উনি পুলিশের সাবেক প্রধান ছিলেন এবং আপনি বলেছেন ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তো উনি সহজে ভেঙে পড়বেন সেটা ঠিক না, বাট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে, এটাই হবে তার জন্য। আমরা এটা দেখেছিলাম যে ডেস্টিনি এবং হলমার্ক এদের যে ব্যাগগুলো ফ্রিজ করা হয়, তার উপরে যখন ফ্রিজ করা হয়, সিজ করা হয়, সেক্ষেত্রে রিসিভার দিয়ে একটা সর্বশেষ আছে, রিসিভার দিয়ে করা হয়। আমরা দেখছি আজ পর্যন্ত তারা এই বিষয়গুলো ওপেন করতে পারেনি, রায় হয়েছে দীর্ঘ আইনি জটিলতা, সেক্ষেত্রে দীর্ঘ আইনি জটিলতা। ডেস্টিনি এবং হলমার্কেট একটা ডিফারেন্ট ডাইমেনশন ছিল, এটা জানেন কর্পোরেট মানে কারাপশন হিসাবে ট্রিট হয়েছিল এটা। তো ওটা তো কর্পোরেট কারাপশন বলবো আমি, এবং সেখানে যে আইনি প্রক্রিয়া দিয়ে গিয়েছিল রিসিভার নিয়োগের প্রক্রিয়া, এখানে যেহেতু ওনার ব্যক্তিগত এবং একদমই পারিবারিক কোম্পানি, এবং ওখানে কিন্তু ব্যাংক স্ক্যাম বলে কিছু নাই, শুধু যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে উনি যেহেতু চাকরি করেছেন, চাকরি করে ওনার এত সম্পদ হওয়ার কারণ নেই। কিন্তু আমি যেটা বললাম যে ওনার প্রাইভেট সোর্সেস থাকতে পারে, ওনার পৈতৃক সম্পত্তি থাকতে পারে, বা উনি অন্য কোনো চ্যানেল থেকে ইনকাম করতে পারেন, সেটা জানতে হবে ওনার কাছ থেকে। এবং উনি ডেফিনেটলি ওনার ডিফেন্সগুলি উনি রেডি করেছেন বা ওনার ডিফেন্সগুলি উনি দিবেন, তখন জানা যাবে। এখন তো প্রকৃত চিত্রটা বের হয়ে আসবে না, মানে তখন আমরা জানতে পারবো যে প্রকৃত চিত্রটা কি। আমি বলবো যে একজন নাগরিকের তার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার এবং অ্যান্টি কারাপশন কমিশন বলেন বা অন্য যে কোনো আইনে যখন একজনের বিরুদ্ধে একটা প্রক্রিয়ায় যাওয়া হয়, তখন তার প্রাইভেট ডিফেন্স যেটা, তার ব্যক্তিগত যে বক্তব্যগুলি থাকে, আমার মনে হয় সেগুলি তাকে বলার সুযোগ দিয়ে পদক্ষেপগুলি নিলে একজনের জন্য সুবিধা হলো। একদম ফাইন মর্নিংয়ে আপনি গেলেন, একটা আবেদন করলেন, তাকে কোনো শোকজ করা হলো না, তার বিষয়ে কিছুই
হলো না, আপনি লামসাম একটা এলিগেশন দিয়ে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হলো। আমি মনে করি যে এইটা আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা না, কারণ একজনের বিরুদ্ধে যখন আপনি ব্যবস্থা নেবেন তখন একটা প্রপার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিলে পরে হয় কি সে তার স্যাটিসফ্যাকশন লেভেলটা সে গ্রো করতে পারে এবং আইনগতভাবে তাকে যে ডিফেন্সটা দেওয়ার সুযোগ রয়েছে সেই প্রক্রিয়াটা সে অবলম্বন করতে পারে। আমার মনে হয় যে দুদককে আমি বলবো যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়াটা সমীচীন। না দেখুন, বেনাজির আহমেদের যে 33টা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ওর মধ্যে 27টা ব্যাংক অ্যাকাউন্ট আর বাকিগুলো হলো অর্থনৈতিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো জব্দ করা হচ্ছে অনুসন্ধানের স্বার্থে এবং আদালত নিজেই বলে দিয়েছে এই জমি যদি এখন জব্দ করা না হয় পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এই জন্য ওনার হলো 83 যেটা হলো 83 ডিড সেভ যে প্রপার্টি সেইগুলো জব্দ করা হয়েছে গোপালগঞ্জ, কোটালীপাড়া, তারপর টুঙ্গিপাড়া, তারপর টেকনাফ, কক্সবাজার এই প্রপার্টিগুলো জব্দ করা হয়েছে অনুসন্ধানের স্বার্থে। কারণ পরবর্তীতে এগুলো যদি হাতছাড়া হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। এটা কোর্টের ফাইন্ডিং আসছে দুর্নীতি দমন কমিশনের আবেদন ভিত্তিতে। কাজে উনি টাকা জমা দেওয়া ওঠানোর প্রশ্নই আসে না। আচ্ছা, উনি ওনার এই যে প্রপার্টিগুলো এগুলোতে কি এখন তাহলে সব গভর্নমেন্টের রিসিভার নিয়োগ করবে না? না, এটা কি করবে ভবিষ্যৎ করবে, কারণ গভর্নমেন্টের এখানে কোনো হাত নেই। এটা এখন বর্তমানে পুরো আদালতের নিয়ন্ত্রণে। আদালতের কাছে চাওয়া হয়েছে টাচমেন্ট প্রোব এবং ফ্রিজ করা। আদালত সেই আদেশটি এখন দিয়েছে। এটা আসলে অনুসন্ধান কার্যের একটি পর্যায়। এই পর্যায়ে দুদক আবেদন করছে, আবেদন মঞ্জুর হয়ে পরবর্তী পর্যায়ে কী হবে এটা ধাপে ধাপে অনুসন্ধান চলমান অবস্থায় বোঝা যাবে। তবে পুরো চিত্রটা চলে আসবে যখন অনুসন্ধান কার্য শেষ হবে। রিসিভার নিয়োগের বিষয় থাকে আমাদের এই যে টেস্টিতে রিসিভার ওইটা হলমার্কের রিসিভার হয়েছে না, এখানে না, উনি ওনার ওটা- প্রপার্টিতে আর যেতে পারবে কিনা? না, এখন আর যেতে পারবে না। এটা ডিসিপ্লিন এরপরে বলে দেন উনি ওনার কোনো প্রপার্টিতে না, যে প্রপার্টিগুলো সিজ করছে আদালত জব্দ করেছে, যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে সেখানে টাকা উঠানো যাবে না, জমা দেওয়া যাবে না। যে প্রপার্টিগুলো জব্দ করা হচ্ছে ওখানে ধারে কাছে আর যাওয়া যাবে না। ওটা সমস্ত এখন কোর্টের আদেশের নিয়ন্ত্রণাধীন। কাজে ভবিষ্যতে রিসিভার নিয়োগ হবে কিনা বা রিসিভার নিয়োগের প্রয়োজন হবে কিনা সেটা ভবিষ্যতে এটা জানা যাবে। কারণ এটা ইনকোয়ারিটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পুরো চিত্রটা চলে আসবে না, আসবে না। কাজেই পুরো চিত্রটা আপনাকে পেতে হলে ইনকোয়ারি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুদকের মধ্যে এরকম যে যখনই আদালত আদেশের সাথে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যায় হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোর্টকে আমরা জানিয়ে দিই। না, আদালতের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয় তার আগেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয় এবং কনসার্ন ব্যাংকগুলোকে অ্যালার্ট করা হয়। এখন আদালতের আদেশ প্রত্যেকটা ব্যাংক, যে ব্যাংকগুলো জব্দ হয়েছে 33টা ব্যাংক অ্যাকাউন্ট, আর সেখানে আদালতের আদেশ পৌঁছে যাবে এবং আদালত এও নির্দেশ দিয়েছেন আগামী 30 দিনের মধ্যে, গতকাল যে আদেশ হয়েছে আগামী 30 দিনের মধ্যে একটি বহুল প্রচারিত বাংলা এবং বহুল প্রচারিত ইংরেজি দৈনিকে এটা বিজ্ঞাপন প্রচার করার জন্য। আপনারা জানেন সম্প্রতি আপিল বিভাগ একটা রায় দিয়েছে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রজ্ঞাপনটা ঠিকভাবে করতে সময় লাগে বা অনেক সময় লেট হয়ে যায়। সেই জন্য আদালত বলছে এটা খুব স্ট্রিক্টলি কমপ্লাই করতে হবে এবং সেটা আজকে ঢাকার মেট্রো মেডিকেল সিনিয়র স্পেশালিস্ট গতকাল স্পষ্ট করে বলে দিয়েছে যে 30 দিনের মধ্যে দুদকের নিজের খরচায় প্রজ্ঞাপনটা দিতে হবে। একটা যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে এখান থেকে একটি পয়সাও তুলতে পারবেন না। জি হ্যাঁ, দেখুন যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে আর কোনো টাকা জমা দেওয়া যাবে না, উঠানোও যাবে না। আর যে প্রপার্টিগুলো জব্দ হয়েছে সেটা এখন পুরোপুরি আদালতের আদেশের নিয়ন্ত্রণে। কাজে এর কোনো ধারে কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই আদালত বলেই দিয়েছে প্রপার্টিগুলো যদি ব্যাহত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। কাজে আদালতের এটা একটা কৌশল। কাজে এর ধারে কাছে কেউ যেতে পারবে না এখন। আর ব্যাংক অ্যাকাউন্ট তো ট্রানজেকশন করা যাবে না। ম্যানেজার আপনাদের সব চলবে কেমন? আমার তো ওইটা বিবেচ্য বিষয় না। আমি যেটা অপরাধমুক্ত সম্পদ পেয়েছি আমি সেটা আদালতের কাছে নিবেদন করছি। এটা অপরাধমুক্ত সম্পদ এবং এটা অনুসন্ধান কার্যে আমাকে শেষ করার জন্য এটা ফ্রিজ করা প্রয়োজন, অথবা আমার অনুসন্ধান প্রপারলি নাও হতে পারে এবং এই প্রপার্টিগুলি যদি আমার অনুসন্ধান চলাকালীন সময় যদি ব্যাহত হয়ে যায় তাহলে আমাদের অনুসন্ধানের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। কাজেই এটা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করার একটা সময় আসবে যখন রায় হবে তখন। এখন থেকে যদি অ্যাটাচ করা না হয় তাহলে যে কোনো সময় এটা ব্যাহত হয়ে যেতে পারে এবং আদালত কিন্তু এটা বলেছে স্পষ্ট করে, আদালত এটা স্পষ্ট করে বলেছে, আদেশ
বাংলাদেশে বর্ণিত স্থাবর সম্পত্তি ক্রোক অ্যাটাচ করো এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ ফ্রিজ করা না হলে তা হস্তান্তর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। কাজে এখানে আদালত একটা ফাইন্ডিংস দিয়েছে কেন আমি জব্দ করলেন উনি দুদকের আবেদনে এবং কি ধরনের একটা প্র্যাকটিশন হতে পারে সেটা আইনেই বলে দেওয়া আছে। আইনে বলেছে উনি পারবেন, কিন্তু পারার ক্ষেত্রে কোর্টকে স্থির বিশ্বাস জন্মাতে হবে যে দুদকের আবেদনের মধ্যে সত্যতা আছে, ক্রেডিবল ইনফরমেশন আছে, এবং সেই জন্য আদালত সন্তুষ্ট হয়ে আদেশটা দিয়েছে। হাইকোর্টে রিট করবেন। আপনারা যেখানেই যান আমরা সেটা কন্টেস্ট করবো, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবিলা করবো, আমরা কাউকে ছাড় দিব না। রিট করা ছাড়া কোনো আছে উনি 30 দিনের মধ্যে ওখানে বিচারিক আদালতে যেতে পারবে। আর মানি লন্ডারিং প্রতিরোধ আইন তো পূর্ণ ধারায় বলা আছে উনি 30 দিনের মধ্যে সেখানে গিয়ে ওটা ভ্যাকেট চাইতে পারবেন অথবা রিলিজ চাইতে পারবেন, আইনের প্রতিকার দিয়ে আছে। এমন কি হয়েছে রিলিজ দিয়েছে? অনেক সময় ভুলবশত একটা অ্যাকাউন্ট যদি অন্য একটা ব্যক্তির নামে চলে আসে, সে যদি আদালতে কি প্রমাণ করতে পারে এটা আমার অ্যাকাউন্ট, এখানে এটা যাবে না, এটা রংলি ইনক্লুশন হয়েছে, তখন আদালত দিয়ে দেবে, যদি আদালত দুপক্ষ শুনে দিবে। কিন্তু আমরা দেখেছি এর আগে যেগুলো আমরা দেখেছি আমরা এরকম ব্যাংক যেগুলো ফ্রিজ হয়েছে আমরা চূড়ান্ত নিষ্পত্তির আগে তখনই অ্যাকাউন্টগুলো খুলে নিই অথবা রায় হওয়ার পর সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে। এই বাইরে কোনো নজির আমি দেখিনি। না রাইট, আপনি ঠিকই বলেছেন। এই যে সম্প্রতি ব্র্যাক ব্যাংকের দেখলেন আপনি, আপিল বিভাগের রায় হলো, সেখানে একই ঘটনা ঘটেছে। এখানে রায় এটা বলে দিয়েছে ফ্রিজ অর্ডারটা বহাল রয়েছে, তারা একটা মানি স্যুট করে টাকাটা বের করে নিয়ে চেয়েছিলেন একটা ডিভাইস আকারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সর্বশেষ উচ্চতর আদালতে এসে। রিট করলে কোনো হবে না। উনি রিট করুক আর যাই করুক, আমরা প্রত্যেকটা স্টেজে মোকাবেলা করবো। হঠাৎ করে লোকজন দৌড়ে আসে, আপনি ধুমধাম শব্দ শুনতেছি যে আপনার আমার বাসার ভিতরে ঢেকা। আপনারা দেখেন এই যে বাসার গ্লাসগুলো যা আছে এই যে দেখেন বাসার গ্লাসটা সব সহ আপনার বাইরে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাগুলো আগে ভেঙে ফেলে তারা শত শত লোক আপনার আমার গেট টেট যা আছে, সামনে সাইনবোর্ড টাইনবোর্ড যা আছে সব কিছু ভেঙে চলে ফেলে। এমনকি আপনি তারা আমার বাজারের ভিতরে ঢুকে আমার লোকজনকে মারে। আপনি দেখেন এই যে আমার আনসারের লোকজন তারা বলার পরে এই যে দেখেন এই তার গায়ে দিয়ে তাকায় দেখেন। এখনো শপথ নেওয়া হয় নাই, শপথ নেওয়ার আগেই আপনি অনেকদিন আগে থেকে আপনি ইলেকশনের আগে থেকে তারা বলতেছিল যে আমাকে অ্যাটাক করবে এই আপনি মোটরসাইকেল নিয়ে আসবে, 10,000 5,000 মোটরসাইকেল নিয়ে আসবে, এটা করবে ওটা করবে। ফাইনালি তারা যেটা করেছে আর কি, গতকাল আপনার আমাদের এমপি মহোদয়ের বাড়িতে পাপ্পা সাহেব সহ তারা মিটিং করেছে। হাবিব সাহেব আর মুজিবুর সাহেবকে বলে দিয়েছে যে আমাদের থানা ম্যানেজ করা আছে, তোমরা যাও। আপনি রূপগঞ্জে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, রূপগঞ্জে কোনো ব্যক্তি হবে না যদি আপনার থানা ঠিক মতো থাকে আর কি। কারো সাহস নাই এই ধরনের করার। তারা কিন্তু শত শত লোক আইসা আপনার লোকজনকে মারধর, তারা অস্ত্র নিয়ে আসছে, বড় বড় রামদাও নিয়ে আসছে, অনেকে মুখের ভিতরে মুখ বাইন্ধে আসছে, আপনারে গুলিও করেছে তারা। এমনকি আপনারা বিশ্বাস করবেন না, আমি বারবার করে আমি এই অভিযোগগুলো আমি থানায় দিয়েছি, আমি ইউনো অফিসে দিয়েছি, ডিসি অফিসে দিয়েছি, এসপি সাহেবের অফিসে দিয়েছি। আমি তাদের বারবার বলেছি এটা আমার জায়গা, আসেন আপনারা বসেন। আপনার ভূমিদস্যু, মাদক আর চাঁদাবাজ সব একসাথে হয়েছে। এখন একসাথে হয়ে তারা আমার বাজারে ঢুকছে, তারা বাজারের লোকজনদের মারধর করতেছে, মারধর করে ভেঙে চলে ফেলতেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এটা সুষ্ঠু বিচার করুন, তদন্ত করুন, বিচার করুন। আমি বারবার করে বলেছি আসেন আমরা বসি। আপনি আইন হাতে নেবেন কেন? আইন তো সবার জন্য সমান, আপনি আইন হাতে নেবেন কেন বলেন? আপনি আসেন বসি, আমরা বারবার করে অনুরোধ করি আসেন বসি। আপনি বসেন, দরকার লাগলে আরো যারা 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 প্রশাসন সহ লোকজন সহ আমরা একসাথে বসি। যেটা ফেয়ার সেটাই হবে, ফেয়ার যেটা হবে সেটা আমি 100% মেনে নেবো। আমাদের তাকে নিয়ে মারধর করার পরে বলছে
বলছে যে তোরা যদি সেলিম প্রধানের কোথায় কি আছে না বলস এবং সেলিম প্রধানকে ডাকি আন, সেলিম প্রধান সহ তোদেরকে সাজা করে দেবো, তোরা চুপচাপ থাক। হ্যাঁ, এবং আমাদের মোবাইল টাকা পয়সা সবগুলো সাজ করে নিয়ে নিচ্ছে। আমার মায়ের ভাড়ায় লাগছে, আমাকে ডাইকে নিয়ে ভিতরে বলতেছে তুই যদি কোনো কিছু না বলিস তাহলে তোর জবাই করে দেবো। আমাদের 5 জনকে আটকাইয়া পুলিশ আসার আগে আমাদের 5টা মোবাইল নিছে এবং 4টে মোবাইল দিছে। আমার যে বড় মোবাইলটা, ওই মোবাইলে 37,000 টাকা আছে বিকাশে, আমার মোবাইল এখনো দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সাথে আমার পরিবার রাশিয়ান পরিবার, আমার বাচ্চারা রাশিয়ান, আমার ওয়াইফ রাশিয়ান, আমার সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করে তাই সাধারণ মানুষের জীবন কি হবে? আপনি একটু চিন্তা করে দেখুন না প্রধানমন্ত্রী। I feel not secured for my husband, for myself, and for my kids. And these people, they're staying outside. They already broke something of house, you know. And then I'm scared to go now back to Dhaka. And I ask the government to pay some attention for this kind of situation. আমি চেষ্টা করছি ওই আসামিটাকে যে আসামি ডেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে দেবে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। থ্যাংক ইউ।